ওকে, নমস্কার। তো বিপ্লবী আন্দোলনের উপর মূলত আমাদের একটা সিরিজ চলছে। ভারতবর্ষের যে বিপ্লবী আন্দোলনের প্রথম পর্যায়, সেই প্রথম পর্যায়ের যে বিপ্লবী আন্দোলন তার মধ্যে বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের ৩টে পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের এই ৪ নম্বর পার্টের মধ্যে থাকবে যে ভারতের বাইরে অর্থাৎ আফগানিস্তান, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এই জাতীয় যে দেশগুলো, এই দেশগুলো থেকেও কিন্তু অর্থাৎ ভারতের বাইরে থেকেও ভারতীয়রা কিন্তু ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন কিন্তু পরিচালনা করেছিল। অজস্র গুপ্ত সমিতি তার সাথে যুক্ত ছিল বা তৈরি করা হয়েছিল। তো সেই সম্পর্কেই আজকের আমাদের এই ক্লাস। তো প্রথম যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব তা হলো লন্ডন অর্থাৎ ইংল্যান্ড। তো ইংল্যান্ডের লন্ডনকে কেন্দ্র করে বা লন্ডনে কিন্তু অনেক গুপ্ত সমিতি বা অনেক সংগঠন কিন্তু তৈরি হয়েছিল, যা সাধারণত ভারতীয় ছাত্র এবং শিক্ষকদের দ্বারাই তৈরি। এর মধ্যে দেখো বলা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সংস্কৃতের অধ্যাপক, তার নাম কি ছিল? শ্যামজি কৃষ্ণ বর্মা। তিনি 1905 খ্রিস্টাব্দে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কি? ইন্ডিয়ান হোম রুল সোসাইটি। কোথায় করা হয়েছিল সেটা? লন্ডনে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু একজন সংস্কৃতের অধ্যাপকও বটে। শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 খ্রিস্টাব্দে লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো এখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই সংগঠনটা প্রতিষ্ঠা করার পরে ভারতের স্বাধীনতার অনুকূলে প্রচার কার্য চালাবার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে কী করলো? ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকা লন্ডনে। তাহলে লন্ডনে কি করেছে? ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামে একটা পত্রিকা প্রকাশ করেছে। তার কারণ ওই হোম রুল সোসাইটি যে তৈরি করেছে তার তো একটা মুখপত্রের দরকার। ওই কথাবার্তাগুলো প্রকাশ করবে বা জনমত কীভাবে গঠন করবে, তো সেই মুখপত্র হিসেবেই কিন্তু কাজ হয়েছিল ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার মাধ্যমে। এটা মূলত একটা মাসিক পত্রিকা ছিল। তো মাসিক পত্রিকা বলতে কি বোঝায়? যে প্রতি মাসে মাসে এটা কিন্তু একটা করে পত্রিকাকে প্রকাশ করানো হতো। তো এদের সংগঠনের সাথে যারা যুক্ত ছিলেন বা সহকর্মী ছিলেন তারা কে? প্রধান প্রধান সহকর্মীর মধ্যে যুক্ত সর্দার সিং রাওজি রানা, লালা হরদয়াল, বিনায়ক দামোদর সাভারকর, এছাড়াও মদনলাল ধিংরা। তো এনারা যে ছিলেন এনারা কিন্তু এই ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকার সাথেও যুক্ত বলতে পারো, আবার ওই হোম রুল সোসাইটির সাথেও কিন্তু যুক্ত ছিলেন। এর মধ্যে কয়েকজনের নাম আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরা যাক সর্দার সিং রাওজি রানা, ও নিজের উদ্যোগেই কিছু পত্রিকা সম্পাদনা করেছিলেন। ঠিক আছে, তার মধ্যে এক বন্দে মাতরম, তলোয়ার, ইন্ডিয়ান ফ্রিডম। তাহলে বন্দে মাতরম, তলোয়ার আর ইন্ডিয়ান ফ্রিডম এই পত্রিকাগুলোর সম্পাদনার কাজ কে করেছিলেন? সর্দার সিং রাওজি রানা। নেক্সট দেখো এই যে শ্যামজি কৃষ্ণ বর্মা আর তার বিপ্লবী সহকর্মীদের প্রধান যে কর্মকেন্দ্র কিন্তু সেটা তারাই প্রতিষ্ঠিত ছিল লন্ডনের ইন্ডিয়া হাউস। তারা কি তৈরি করেছিল? ইন্ডিয়া হাউস। ইন্ডিয়া হাউসটা কি? এটা আসলে একটা মেস ছিল, ঠিক আছে, ছাত্রাবাস, যে ছাত্রদের থাকার জন্য একটা ব্যবস্থা করেছিল। যেহেতু তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, ভারতীয় ছাত্রদের যেন একটু সুযোগ সুবিধা দেওয়া যায়, হ্যাঁ, সেই কারণেই কিন্তু এই কাজটা করা। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে কি প্রবাসী ভারতীয় ছাত্রদের জন্য একটা ছাত্রাবাস তৈরি করেছিল, এটাই ছিল ইন্ডিয়া হাউস। এটা অবস্থিত ছিল কোথায়? লন্ডনে। গেল। এরপর 1906 খ্রিস্টাব্দে বিখ্যাত মারাঠি বিপ্লবী নাম বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর কি? মারাঠি বিপ্লবী। তিনি এই সংস্থার সাথে যুক্ত হচ্ছে। কোন সংস্থা? ইন্ডিয়া হাউসের সাথে। কবে যুক্ত হচ্ছে? 1906 খ্রিস্টাব্দে। তো যাই হোক, এর সাথে যখন যুক্ত হলো তখন শ্যামজি প্যারিসে চলে গেল। ইংল্যান্ড থেকে কোথায় চলে গেল? প্যারিসে। প্যারিস কোন দেশে ছিল? ফ্রান্সে। তো প্যারিসে যখন চলে গেল তখন এই দায়িত্বটা কাকে দেওয়া হচ্ছে? ইন্ডিয়া হাউসের দায়িত্বটা তখন তিনি সাভারকরকে দিল, যে তুমি তোমার দায়িত্বে আমি রেখে যাচ্ছি, তুমি এই সংগঠনটাকে চালাও। তো যাই হোক, সাভারকরের উপর ইন্ডিয়া হাউসের কিন্তু পরিচালনার দায়িত্ব অর্পণ করা হলো। সেটা কবে হচ্ছে? 1906 খ্রিস্টাব্দে। শ্যামজি কোথায় চলে যাচ্ছে? প্যারিসে। শ্যামজি প্যারিসে যাওয়ার সময় দামোদর সাভারকরকে ইন্ডিয়া হাউসের দায়িত্বটা বুঝিয়ে দিয়ে তিনি প্যারিসে চলে গেলেন। তো এর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা টুইস্ট,
কি এই সময় মদনলাল ধিংরা নামে একজন তরুণ বিপ্লবী কিন্তু লন্ডনের বুকে প্রকাশ্য সভায় ইংরেজ একজন সিভিলিয়ান যার নাম কার্জন উইলি, এই কার্জন উইলিকে কিন্তু হত্যা করেছিল। কে করেছিল? মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিল। কবে? 1 জুলাই 1909 খ্রিস্টাব্দে। তো এই ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যের প্রবল আলোড়ন সৃষ্টি করে। বিচারে ধিংরার কিন্তু ফাঁসি হয়। ফাঁসিটা হয়েছিল 17 আগস্ট 1909 খ্রিস্টাব্দে। তাহলে 1 জুলাই মদনলাল ধিংরা কার্জন উইলিকে গুলি করে হত্যা করে লন্ডনের বুকে, একদম প্রকাশ্য দিবালোকে। তো একটা উত্তেজনার সৃষ্টি হয়, ফলে দেখা যাচ্ছে বিচারে মদনলাল ধিংরাকে ফাঁসি দেওয়া হয় 17 আগস্ট। তাহলে জুলাই 1, 17 আগস্ট, 1 মাস 17 দিন গেল, এর মধ্যে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়, অর্থাৎ 1909 খ্রিস্টাব্দে মদনলাল ধিংরাকে ফাঁসি দেওয়া হয়। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে যে বিপ্লবী আন্দোলনের ইতিহাসে শ্যামজির কিন্তু অন্যতম ঘনিষ্ঠ একজন সহকর্মী, তিনি একজন ধনী পার্সি মহিলা, তার নাম মাদাম ভিকাজি রুস্তমজি কামা, বা আমরা তাকে মাদাম কামা নামে কিন্তু বেশি চিনে থাকি। ঠিক আছে, তিনি কিন্তু আবার দাদাভাই নৌরোজির ব্যক্তিগত কিন্তু সচিবও ছিলেন, সেক্রেটারি বলা চলে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে উল্লেখযোগ্য তিনি শ্যামজি কৃষ্ণ বর্মার একজন কিন্তু সহকর্মীও বলা চলে। তো এই তিনি যেহেতু বিপ্লববাদের সাথে যুক্ত ছিলেন, একজন মহিলা, তাই জন্য তাকে কিন্তু ভারতীয় বিপ্লববাদের জননী কিন্তু বলা হয়। তাহলে যদি বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়, তাহলে সেটা হবে মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা। আর যদি বলা হয় যে ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফাতকে। তাই বাসুদেব বলবন্ত ফাতকেকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়, আর ভারতীয় বিপ্লববাদের জননী মাদাম কামা। নেক্সট চলে আসি যে প্রথমে লন্ডন এবং পরে প্যারিসে তার বৈপ্লবিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল। গেল কার সেটা? সেটা হচ্ছে কামার। ইংল্যান্ডে ভারতীয় তরুণদের সংঘবদ্ধ করার উদ্দেশ্যে তিনি লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। তাহলে ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে কোথায় তৈরি করেছিল? মাদাম কামা লন্ডনে, মানে লন্ডন বলতে ইংল্যান্ডের লন্ডনে ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কেন? তার কারণ ইংল্যান্ডে ভারতীয় তরুণদেরকে সংঘবদ্ধ করার জন্য কিন্তু এই ফ্রি ইন্ডিয়া সোসাইটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমরা আলোচনা করব ফ্রান্স সম্পর্কে। তো এবার চলে আসছি, দেখো ফ্রান্স। মাদাম ভিকাজি রুস্তমজি কামা বা মাদাম কামা তিনি বিদেশ থেকে ভারতে অর্থ এবং অস্ত্রশস্ত্র পাঠাতো এবং ভারতীয় বিপ্লবীদের অস্ত্রচালনার শিক্ষাও দিত। গেল এরকমভাবে তো চলছিল। তো 1907 খ্রিস্টাব্দে জার্মানিতে অনুষ্ঠিত হয়েছিল একটা আন্তর্জাতিক সম্মেলন, ঠিক আছে, আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেস। তো সেখানে তিনি যোগদান করেন। যোগদান করে কোথায়? সেটা জার্মানিতে কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে বিদেশের মাটিতে প্রথম ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন প্রথম কে করেছিলেন? তার শ্রেয় কিন্তু আমরা দিতে পারি মাদাম কামাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি যে 1907 খ্রিস্টাব্দেই আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে তারকনাথ দাস এবং তার সহযোগীরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিল। তারকনাথ দাস, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগটা কে প্রতিষ্ঠা করেছে? তারকনাথ দাস এবং তার সহযোগী। তো নামটা আমরা তারকনাথ দাসই দেবো। আর 1907 খ্রিস্টাব্দে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। তো এটা কিন্তু এই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? তারকনাথ দাস। এটা কিন্তু ইউজিসি নেটের কোশ্চেন, ইউজিসি নেটে কিন্তু এই প্রশ্নটা এসেছে। তো ওই কারণে তোমরা মাথায় রাখবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। এখান থেকে এই যে 4খানা বিপ্লবী আন্দোলন সম্পর্কে তোমাদেরকে ক্লাস দেওয়া হলো, এখান থেকে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষাতে কিন্তু কমন পাবে, এটা মাথায় রাখবে। এবার আমরা আলোচনা করব আমেরিকা সম্পর্কে। আমেরিকার ক্ষেত্রে লালা হরদয়াল এই সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। 1913 খ্রিস্টাব্দে প্রবাসী ভারতীয় বিপ্লবীরা সান ফ্রান্সিসকো শহরে, আমেরিকার একটা জায়গা আছে যার নাম সান ফ্রান্সিসকো, সেখানে গদর দল প্রতিষ্ঠা করেছিলেন। গদর, ঠিক আছে, বা গদর পার্টি। কবে? 1913। এই গদর শব্দের অর্থটা কি? বিদ্রোহ। পরীক্ষায় কোশ্চেন আসে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তাহলে সেটা হচ্ছে লালা হরদয়াল।
গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো। কোথায় সেটা? আমেরিকার সান ফ্রান্সিসকো। কত খ্রিস্টাব্দে? 1913 খ্রিস্টাব্দে। গদর দলের বা গদর শব্দের অর্থ কী? তার অর্থ হচ্ছে বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, নেক্সট কী বলা হচ্ছে? 1913 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এই দলের মুখপত্র, কোন দলের? গদর দলের মুখপত্র সাপ্তাহিক পত্রিকা গদর পত্রিকা প্রথম সংখ্যা প্রকাশিত হয়। তাহলে গদর পার্টির যে মুখপত্র তার নাম কি ছিল? গদর। গদর পার্টির মুখপত্র পত্রিকার নাম গদর পত্রিকা। এটা প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1913 খ্রিস্টাব্দেই, অর্থাৎ 13তেই তো তৈরি হয়েছে। তো যাই হোক, ইংরেজি, হিন্দি, উর্দু এবং গুজরাটি ভাষায় এই পত্রিকা কিন্তু প্রকাশিত হয় বা হতো। তাহলে মোট আমরা দেখতে পাচ্ছি 4খানা পত্রিকা। গদর পার্টি থেকে যে পত্রিকা সেটা 4টা ভাষায় ব্যবহার হতো। সেই 4টা ভাষা কি? ইংরেজি, হিন্দি, উর্দু এবং গুজরাটি প্রকাশিত হয়, এবং তা গোপনে ভারতীয় সৈন্যবাহিনীর মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া হতো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভারতীয় সৈন্যবাহিনী বা ভারতীয় সেনাবাহিনী, ব্রিটিশদের অধীন তো ভারতীয়রাই সেনাবাহিনীর কাজ করতো, তাই কি না? তো ব্রিটিশদের অধীনে যে সমস্ত ভারতীয়রা সেনাবাহিনীর কাজ করতো তাদের মধ্যে কিন্তু এই পত্রিকাগুলো প্রকাশ করা বা ছড়িয়ে দেওয়া হতো। তার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের বিরুদ্ধে তাদের মধ্যে একটা জনমত গঠন করা। বোঝা গেল? এই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য ছিল। তারপরে দেখো আর একটা ঘটনা, যে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে গদর দল কী করে? প্রথম বিশ্বযুদ্ধ তাহলে শুরু হচ্ছে কবে? 1914 খ্রিস্টাব্দে। এই সময় যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তখন গদর দল কী করেছে? ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ভারতে বিদ্রোহ ঘটাতে কিন্তু সচেষ্ট হয়েছিল। তো এই উদ্দেশ্যেই, মানে ভারতীয় সেনাবাহিনীদের দ্বারা, ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘটানোর চেষ্টা করেছিল। তো সেই জন্য তারা, সেই উদ্দেশ্যে তারা কী করেছিল? এই দলের কয়েকজন সহস্র মানে সদস্য আর কি, এই সদস্যকে ভারতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল যে যাও তোমরা ভারতে যাও, ভারতে গিয়ে সেই ফিল্ড সার্ভে করো কেমন কী অবস্থা আছে। তো সেই সময়ে অবস্থানরত কাজগুলোকে করতে বলা হয়েছিল, তাই জন্য তারা ওখান থেকে চলে এসেছিল। তো এরপরে দেখা যাচ্ছে আর একটা ঘটনা, এই উপলক্ষে 1914 খ্রিস্টাব্দে কী বলা হচ্ছে? কোমাগাতা মারু। ঠিক আছে, কোমাগাতা আর তোসামারু। কোমাগাতা মারু আর তোসামারু এরকম দুটো জাহাজ ছিল। সেই জাহাজের ঘটনা এবং ভারতের বাইরে শিখদের প্রবলভাবে উত্তেজিত করে। এখানে ঘটনা দুটো সম্পর্কে বিস্তারিত দেওয়া নাই, একটু বলে নিই আমি। কোমাগাতা মারু এবং তোসামারু ছিল দুটো জাহাজ। সেই জাহাজ থেকে ভারত থেকে অনেকজনকে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, তো শিখদেরকে আর কি, তো সেখানে আমেরিকাতে এদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সেখান থেকে ফেরত পাঠানো হয়, ভারতে চলে আসে, কিন্তু ভারতের কোনো বন্দরেই এই জাহাজটাকে নোঙর করতে দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত বজবজে তাদেরকে নোঙর করতে দেওয়া হয়, এবং সেই সময় ব্রিটিশদের সাথে তাদের একটা গোলা বারুদের যুদ্ধ শুরু হয়। সেই সময় দেখা যাচ্ছে কি অনেক শিখের মৃত্যু হয়। তো এই ঘটনাটাই হচ্ছে কোমাগাতা মারু ঘটনা বা তোসামারু ঘটনা। এরকম দুটো জাহাজ ছিল। ঠিক আছে, যাই হোক, এই নিয়ে আমি পরে আবার একটা ডিটেলসে ক্লাস তৈরি করে দেবো, অসুবিধা নেই। তো এটা আপাতত জেনে রাখো, 1914 খ্রিস্টাব্দে কোমাগাতা মারু আর তোসামারু একটা ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, ভারতের বাইরে শিখদের প্রবলভাবে উত্তেজিত করা হয়েছিল এবং এই বিদ্রোহ ইন্ধন যোগানো হয়েছিল যে দেখো শিখদের উপর এরকম অত্যাচার করা হচ্ছে। ফলে শিখরাও কিন্তু বিদ্রোহের সাথে যুক্ত হচ্ছিল, বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত হচ্ছিল। এবার যেটা দেখা যাচ্ছে যে জার্মানি, তো জার্মানির ক্ষেত্রে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাই। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় 3রা সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ধীরেন সরকার, ঠিক আছে, তারপরে চলে আসো ভূপেন্দ্রনাথ দত্ত, রাজা মহেন্দ্র প্রতাপ প্রমুখের উদ্যোগে, নামগুলো ভালো মতো মনে রাখবে, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ধীরেন সরকার, ভূপেন্দ্রনাথ দত্ত, রাজা মহেন্দ্র প্রতাপ, এদের উদ্যোগে জার্মানির রাজধানীর নাম কি? বার্লিন। তাহলে বার্লিন কোথাকার রাজধানী? জার্মানির। বার্লিনে বন্ধু ভাবাপন্ন ভারতের বার্লিন কমিটি, যেটা জার্মান সমিতি বলা হয়, তো এটা স্থাপিত হয়েছিল। তাহলে বার্লিন কমিটিটা কবে তৈরি হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে। বার্লিনটা কার রাজধানী? জার্মানির রাজধানী। তো এরকমভাবে তৈরি করা হয়েছিল। তো এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এই সমিতি সংক্ষেপে
বার্লিন কমিটি নামে পরিচিত ছিল। এই কমিটির প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? বার্লিন কমিটির উদ্দেশ্য ছিল ভারত এবং বহির্ভারতে বৈপ্লবিক যে সংগ্রাম, অর্থাৎ 1914 সংগ্রাম, এটাই পরিচালনা করবে। যে 1914 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এবং ভারতের বাইরে বিভিন্ন বৈপ্লবিক সংগ্রাম, বিপ্লবী কর্মকাণ্ডগুলো আর কি চালাবে বা পরিচালনা করবে। এই কারণে বার্লিন কমিটি গঠন করা কিন্তু হয়েছিল। যাই হোক, তো ভারতীয় বিপ্লবীদের জাপান, চীন এবং ফিলিপাইন, শ্যাম দেশ, জাভা প্রভৃতি দেশে কিন্তু পাঠানো হয়েছিল। কেন? যাতে জার্মানির অস্ত্রশস্ত্র ওই দেশগুলির মধ্য দিয়ে নির্বিঘ্নে ভারতে প্রেরণ করা যায়। সেই কারণে ভারতীয় বিপ্লবীদেরকে বিভিন্ন দেশে পাঠানো হলো। জার্মানি থেকে যে সমস্ত অস্ত্রগুলো পাঠানো হবে সেটা ওই সমস্ত দেশগুলোর মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু ভারতে নিয়ে আসার একটা ব্যবস্থা কিন্তু তারা করেছিল। যদিও সব সময় ক্ষেত্রে বা সব ক্ষেত্রে তারা সেটা কিন্তু সফলতা লাভ করতে পারেনি। এখন আমরা যেটা দেখব, কাবুলের ক্ষেত্রে কী বলা হচ্ছে? বার্লিন কমিটির উদ্যোগে ভারতীয় বিপ্লবী, নাম কি তার? রাজা মহেন্দ্র প্রতাপ। এই মহেন্দ্র প্রতাপ রাজা ছিলেন, কিন্তু তিনি বিপ্লবীও কিন্তু ছিলেন। আর কে? অধ্যাপক বরকতুল্লাহ। তাহলে রাজা মহেন্দ্র প্রতাপ আর অধ্যাপক বরকতুল্লাহ একটি প্রতিনিধি দল নিয়ে কোথায় আসে? কাবুলে আসে 2রা অক্টোবর 1915 খ্রিস্টাব্দে। বার্লিন কমিটির উদ্যোগে ভারতীয় বিপ্লবী রাজা মহেন্দ্র প্রতাপ এবং অধ্যাপক বরকতুল্লাহ একটি প্রতিনিধি দল নিয়ে কাবুলে আসেন। সেটা এসেছিল কবে? 1915 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। তো আসার পর যে ঘটনাটা ঘটল, দেখা যাচ্ছে তার আনুষ্ঠানিকভাবে কাবুলে একটি অস্থায়ী স্বাধীন সরকার গঠন করে। তারা কি করেছে? অস্থায়ী স্বাধীন সরকার। এটা অন্য হয়ে গেছে, এটা হবে 1915, এটা 1 হবে, ঠিক আছে, 1। তো যাই হোক, তাহলে কাবুলে কি করলো তারা? মহেন্দ্র প্রতাপ আর বরকতুল্লাহ এরা কি করলো? অস্থায়ী একটা স্বাধীন সরকার গঠন করলো। কোথায়? কাবুলে। যদি বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর কোন বিপ্লবীদের দ্বারা কোথায় অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, সেটা হবে রাজা মহেন্দ্র প্রতাপ এবং বরকতুল্লাহর নেতৃত্বে কাবুলে একটা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হয়েছিল 1915 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। যাই হোক, তো এই সরকার কি করছে? মধ্যপ্রাচ্যে ভারতীয় মুসলিম সৈন্যদের বিপ্লবের পথে উদ্বুদ্ধ করতে সচেষ্ট হয়েছিল। যে মধ্যপ্রাচ্যে যে ভারতীয় মুসলিম সৈন্য যারা ছিল তাদেরকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করার একটা চেষ্টা করেছিল। এবং রাশিয়া এবং তুরস্ক এর সঙ্গে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবার একটা চেষ্টা করে। রাশিয়া এবং তুরস্ককে সঙ্গে নিয়ে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্র করার একটা চেষ্টা করেছিল এই সমস্ত বিপ্লবীরা। যে তাহলে কীভাবে এই ব্রিটিশদেরকে কিন্তু বিতরণ করা যায় বা দুর্বল করা যায়, তার একটা প্ল্যানিং আর কি করা হয়েছিল। তো সেই প্ল্যানিংয়ের ওপর ভিত্তি করেই আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে বিপ্লবীরা এরা সোভিয়েত রাশিয়ার সাথে আবার যুক্ত হতে থাকে। 1917 খ্রিস্টাব্দ নাগাদ ভারতীয় বিপ্লবীরা উপলব্ধি করে কি, যে জার্মানির ওপর ভরসা করার দিন শেষ। কারণ কি? যুদ্ধ শেষের দিকে, অর্থাৎ 1918 পর্যন্ত যুদ্ধ চলেছিল। আর আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির কিন্তু চরমভাবে পরাজয় হয়েছিল। তো ভারতীয় বিপ্লবীরাও বুঝতে পারলো যে এখন জার্মানির দিকে থেকে আর লাভ নাই, তার কারণ জার্মানি এখন পরাজিত হয়ে যাবে বা পরাজয়ের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। সেটাই বলা হচ্ছে জার্মানির ওপর ভরসা করার দিন শেষ। এটা তারা বুঝতে পেরে গেছিলো বা উপলব্ধি করেছিল। কবে? সেটা 1917 খ্রিস্টাব্দে। তো তাদের এই উপলব্ধির থেকেই তারা দেখতে পাচ্ছে যে 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এবং তুরস্কের পরাজয়ের ফলে জার্মান ও তুর্কি সাহায্যের সকল সম্ভাবনা অবলুপ্তি ঘটে। যে তারা তো পরাজিত হয়ে গেছে, তারা অর্থাৎ আর হেল্প করতে পারবে না। তাহলে বিপ্লবীদের কি করতে হবে? বিপ্লবীদের একটা বিকল্প ব্যবস্থা খুঁজতে লাগবে। তো বিপ্লবীরা অনেকেই তখন জার শাসন মুক্ত। কেন শাসন মুক্ত? তার কারণ এখন আর জার নেই। 1918-তে আর জার নেই। কেন? তার কারণ রুশ বিপ্লব 1917-তে অলরেডি হয়ে গেছে, জারতন্ত্রের উচ্ছেদ হয়ে গেছে, লেনিনের নেতৃত্বে কিন্তু প্রজাতান্ত্রিক সরকার গঠন অলরেডি হয়ে গেছে। তো সেই জায়গায় কী বলা হচ্ছে? সোভিয়েত রাশিয়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলো। সেই কারণে যে জার তো নাই, এখন লেনিনের নেতৃত্বে চলছে, ফলে সেই দিকে কিন্তু তারা দৃষ্টি নিক্ষেপ করলো এই বিপ্লবীরা। তো এবার কোন কোন নেতা তার সাথে যুক্ত ছিল সেটা দেখতে হবে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, অবনী মুখোপাধ্যায়, মানবেন্দ্রনাথ রায়, এরা সোভিয়েত রাশিয়ায় কিন্তু চলে গেল। তারপর যে রাশিয়ার সাথে এবার বন্ধুত্ব তৈরি করতে হবে, কেন জার্মানি তো আর হেল্প করতে পারবে না,
তুরস্কও করতে পারবে না, আর কিছু করার নাই। তো চলে গেল তারা কোথায়? সোভিয়েত রাশিয়ার কাছে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, অবনী মুখোপাধ্যায়, মানবেন্দ্রনাথ রায় এবার এরা যাওয়ার পর এবার কি প্ল্যানিংটা করছে সেটা হচ্ছে কাবুলে অস্থায়ী ভারত সরকারের এরা তৈরি করছে। তো তার প্রধান রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে কাবুলে তারা কি করলো, একটা অস্থায়ী ভারত সরকার গঠন করেছে। করার পর রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে 5 জন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী একটা প্রতিনিধি দল তৈরি করলো। মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে 5 জন বিশিষ্ট ভারতীয় বিপ্লবীদের নিয়ে একটা প্রতিনিধি দল, সেই দলটা কোথায় যাবে? সেটা যাবে রাশিয়াতে, এবং লেনিনের সাথে সাক্ষাৎ করবে। এতদিন তো জার্মানির সাথে ছিল, তো এখন জার্মানি পরাজয়, ফলে লেনিনের সাথে সাক্ষাৎ করবে। করার জন্য কি করেছে, রুশ সহযোগিতায় তাদের বিপ্লবী কর্মকেন্দ্রকে কাবুল থেকে তাশখন্দে স্থানান্তরিত করে। এতদিন যে তাদের যে বিপ্লবী কর্মকাণ্ড কাবুলে চলছিল, তো সেখান থেকে শিফট করলো, করে তারা কোথায় চলে যাচ্ছে? তাশখন্দে চলে যাচ্ছে। গেল তাহলে কি, রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে 5 জন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী, এরা তাশখন্দে। সেই কারণে আমরা কি দেখবো যে তাশখন্দেই কিন্তু জাতীয় কংগ্রেস ওই কমিউনিস্ট পার্টি কিন্তু তৈরি হয়েছিল, পরবর্তীতে আমরা দেখতে পাবো। ঠিক আছে, কারণ সময়কালটা কিন্তু মোটামুটি একই। দেখো এখানে সময়কালটা কি বলেছে, 1918, তাই না? 1920-তে তৈরি হয়েছে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে ভারতবর্ষের বাইরে কোন কোন জায়গায় কিভাবে বিপ্লবী আন্দোলনগুলো চলেছিল, কার কার সাহায্য নিয়েছিল, কে কোন সংগঠন তৈরি করেছিল, তাদের মুখপত্র কী ছিল, এরকম বিস্তারিতভাবে কিন্তু আমরা আলোচনা করলাম। এটা বিপ্লবী আন্দোলনের প্রথম পর্ব সবে গেল। এর পরবর্তীতে কিন্তু বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আবার একটা সেগমেন্ট তৈরি করব। এখন আপাতত ফার্স্ট যে অংশ বা প্রথম অংশ বিপ্লবী আন্দোলনের, এখান থেকে কিন্তু মোট 4খানা আমাদের ক্লাস তৈরি করা হলো। তো যাই হোক, তোমরা আশা করি এর দ্বারা উপকৃত হবে। তো মক টেস্টগুলো তোমরা এই লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে তোমরা মক টেস্ট দিতে পারো। এবং আমাদের ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার বলে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে তোমরা যুক্ত হতে পারো। যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামের যে কোনো পরীক্ষা, তার সাথে সাথে SLST, 9, 10, 11, 12, বিহার স্টেট, নেট এবং সেট, টিচিং প্রফেশনের যে কোনো পরীক্ষা, DSSB হতে পারে, তারপরে DSSB, তারপরে KVS, NVS, EMRS, হ্যাঁ, যে পরীক্ষাতে এই বিপ্লবী আন্দোলন আছে, সেই পরীক্ষায় কিন্তু এই জায়গা বা এই 4খানা ভিডিও থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন কোশ্চেন পাবে। তো এই কোশ্চেনগুলোকে তোমাদের একের অধিকবার কিন্তু শুধু দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তো যাই হোক, আশা করি তোমরা নিজের ভালোটা নিজেরা বুঝবে, দেখবে। শুধুমাত্র যে এই ক্লাস দেখলেই হবে সেটাও না, বইও পড়তে হবে তার সাথে সাথে, এবং ইউটিউবের আরও অন্যান্য যে বিভিন্ন চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতেও যথেষ্ট ভালো ভালো কন্টেন্টও দেওয়া থাকে, সেগুলো তোমাদের ইচ্ছা মতো তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ।